এই মাইনরিটি মেজরিটির কার্ড চিরতরে ঘুচে যাক, সেটাই আমি চাই। বলছিলেন ওই রচনা ব্যানার্জির যে রিলেতে খুব মজার একটা জিনিস এসেছিল ধোঁয়ার ব্যাপারেতে, সেরকম না, সত্যি সে কথাবার্তা এটা সাংসদের দরকার, বাকসাড়া অঞ্চলে হওয়ার দরকার, আদুল রোড এক্সপানশন হওয়ার দরকার, সেই সবগুলো এই নিয়ে রাম বাম বলে কোনো লড়াই বলে কোনো কিছু আলাদা এখানেতে নেই। প্রসূনবাবু ইতিমধ্যেই হেরে বসে আছেন। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তীর কাছে। আমরা জেনে নেব যে কিভাবে তার প্রচার প্রস্তুতি সারছে। আপনাকে স্বাগত ইনসাইড বাংলার পক্ষ থেকে। যেটা হচ্ছে যে এই আপনার তো একটা পরিচিতি আছে সুচিকিৎসক হিসেবে, এবং আপনার বাবারও একটা পরিচিতি আছে। আপনি একটা সময় মেয়র ছিলেন হাওড়ার। এই লোকসভা ভোটে আপনার প্রথম লড়াই কিভাবে তৈরি হচ্ছে? দেখুন, ব্যাপার হচ্ছে তৈরি হওয়া হয়ে আলাদা করে কিছু না। আমরা সবসময় আমাদের পরিবার মানুষের পাশে থাকতে পছন্দ করেছে এবং করেছে। শুধু আমার বাবার এবং আমি নয়, আমার দাদুও ছিলেন অত্যন্ত বড় সুচিকিৎসক, এবং তিনি হাওড়া তখন মিউনিসিপ্যালিটি ছিল, সেই সময় যে প্রথম বোর্ড তারও তিনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন। সুতরাং এটা নতুন করে আর আমাদের কিছু এক্সারসাইজ করে তৈরি করার মতো কিছু বিষয় না। মানুষের পাশে থাকতে আমরা যেমন পছন্দ করি, মানুষ আমাদের সাথে থাকতে ভালোবাসে, এবং সেটাকেই ভিত্তি করে আমাদের যে কথাবার্তা সেটা আগামী দিনে যাতে সংসদে পৌঁছানো যায় তার জন্য আমাদের ভাবনা, তার জন্য এগিয়ে চলা। এবং সেখানে আমি অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত ধন্য যে ভারতীয় জনতা পার্টি এই নিয়ে দুবার আমার উপরে আস্থা রাখলেন যে যাতে আমি জনপ্রতিনিধিত্ব করার সুযোগ পাই, এবং সেটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, নাড্ডাজি এবং রাজ্য নেতৃত্ব সেখানেতে যারা রয়েছেন প্রত্যেকেই, যারা এরা আমার ওপর আস্থা রেখেছেন, শুভেন্দু অধিকারী মহাশয়, সুকান্ত মজুমদার মহাশয়, এরা প্রত্যেকে যারা করেছেন, আমি খুবই ধন্য এবং আমার মানুষের পাশে থাকতে খুব ভালোবাসি। প্রচার কিরকম সাড়া পাচ্ছে? অভূতপূর্ব সাড়া পাচ্ছি, এবং সেখানেতে বাড়ি থেকে বেরিয়ে এসে মা বোনেদের আশীর্বাদ তো বটেই, আবার আমি অনেক সময় রোদের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানেতে আমার যারা সেই অর্থে ভোটার তারা আমার খুব মমস্য লোক, তারা সবাই আসছেন এসে, এই তুমি ছাতা নাওনি কেন, কেউ কেউ আমাকে আমার ডাক নামে চেনেন, এই তুমি জল খাবে ঠিক মতো, এরকমভাবে এই রোদে ঘুরবে না, এই যে ধরনের আন্তরিকতা, এটা আমাকে বিশেষভাবে স্পর্শ করছে ওখানেতে। এবং এটা আমি একজন দুজন না, অনেক মানুষ, তারা আমার থেকে কেউ বয়সে বড়, কেউ আবার সমবয়সী, এমনকি ছোট, রতিনদা তুমি এরকম একটা ছাতা নিয়ে যাবে, এই যে জিনিসটা, এটা একদম প্রাণের স্পর্শ পাচ্ছে। এই কেন্দ্রে একটা মাইনরিটি একটা ভোট আছে, এই ভোটটা কি আপনি কতটা টানতে পারবেন? দেখুন, মাইনরিটি মেজরিটি বলে আমি দেখি না, আমি মানুষ হিসেবে দেখি, এবং এই ধারণাটা যেটা তৈরি করা হয়েছে এটাই একটা অত্যন্ত ভুল ভাবনা। প্রত্যেকের একটা নিজস্ব চাহিদা আছে। আমি যদি বলি ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষেরই একটা আলাদা করে প্রয়োজন আছে, সেরকম আবার সমাজ জীবনেতে বিভিন্ন ধর্ম মতের মানুষের তাদের বিভিন্ন রকম প্রয়োজন আছে। এখানেতে এই যে কার্ড খেলা হয়েছে মাইনরিটি মেজরিটি, এটাই একটা অত্যন্ত গভীর বিষয়। আমি উন্নয়নটাকে সামনে রাখতে পছন্দ করি। আমি মনে করি মেট্রো রেলের যদি সম্প্রসারণ হয় তাহলে সেক্ষেত্রে তারা কেবলমাত্র মাইনরিটি সুযোগ পাবে, মেজরিটি সুযোগ পাবে এমন হয় না। যদি কোনো ভালো কর্মসংস্থান আমরা কোনো কাজের ক্ষেত্রকে তৈরি করতে পারি, সব জায়গার ভালো ছেলেমেয়েরাই আসার দরকার, মাইনরিটির আসার দরকার, মেজরিটির আসার দরকার। এই বোধ, আমি সেই ভাবনাটাই প্রত্যেকের কাছে পৌঁছতে চাই, সেই ভাবনাটারই উন্মেষ হোক, আমি সেটাই চাই, এবং এই মাইনরিটি মেজরিটির কার্ড চিরতরে ঘুচে যাক, সেটাই আমি চাই। হাওড়া বরাবরই একটা শিল্পাঞ্চল জায়গা, এখানে এত কলকারখানা ছিল, বন্ধ হয়ে গেছে। আপনি একটা সময় যে পার্টি করতেন তৃণমূল, সেই বর্তমান রাজ্য সরকার একটা সময় কেন প্রায়ই বলে থাকেন, কেন্দ্রকে দোষ দিয়ে থাকে, দায়ী করে থাকে যে হাওড়ার যে যতগুলো কলকারখানা বন্ধ হয়েছে কেন্দ্র দায়ী। এই ব্যাপারে আপনার মতামতটা? ওই নাচতে না পারলে উঠোন বাঁকা, এই কথা ধরনের ব্যাপার থাকে। আমি নাচতে পারছি না, উঠোনটাই খারাপ, এইটাই হচ্ছে ব্যাপার। এইখানেও ঠিক তাই। তা সেখানেতে আমি নিজে কিছু করব না, এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপিয়ে যত দৃষ্টিটাকে ঘুরিয়ে রাখা যায় ওখানেতে। কে বলেছেন? কেন্দ্র সরকার তো এগিয়ে এসে বারবার এখানেতে মেট্রো রেলের মতো জায়গাকে দিলেন।
এবং মেট্রো আসা মানে তার সাবসিডিয়ারি শিল্পগুলো অটোমেটিক্যালি সেখানে তো কাজ শুরু করবে। কারণ আজকে মেট্রোর যদি কোনো পার্টস খারাপ হয়, সবসময় তো আপনি গুজরাট থেকে আর ইউপি থেকে আনতে পারবেন না, এখানে তার ওয়ার্কশপকে ডেভেলপ করতে হবে। ওয়ার্কশপ ডেভেলপ করা মানেই সেখানেতে কর্মসংস্থান হবে, আবার ওয়ার্কশপকে সাপ্লাই করার মতো আবার একটা কিছু করতে হবে। এরকমভাবে এই জিনিসগুলো একটা কোনো বড় জিনিস হওয়া মানেই তার সাবসিডিয়ারি শিল্পটা ডেভেলপ করে আসে। যেরকমভাবে টাটা চলে গিয়ে আজকে একটা ভীষণ বড় নেগেটিভ সিগন্যাল গেছে সারা ভারতবর্ষের কাছে, কারণ সেটা টাটা আসা মানেই তার সাবসিডিয়ারি শিল্পতেই সারা বাংলা ফ্লাড করে যেতে পারত, সেটা একটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। সেরকম হাওড়ার মানুষ কিন্তু জানেন, হাওড়ার মানুষ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি কী জিনিস এটা হাওড়ার মানুষকে শেখানোর দরকার নেই। কারণ আমাদের ওই সকালে ভোরের কলকারখানার ভয়েতে মানুষের ঘুম ভেঙেছে, এবং এখানেতে চারিদিকে ওই কিছুক্ষণ আগে কেউ বলছিলেন ওই রচনা ব্যানার্জির যে রিলেতে খুব মজার একটা জিনিস এসেছিল ধোঁয়ার ব্যাপারেতে, তাই সেরকম নয়। সত্যিকারের আমাদের কিন্তু ধোঁয়াতে এখানে আমরা দেখতে অভ্যস্ত ছিলাম এবং সেই ধোঁয়াতে ভরে যেত হাওড়া, কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় সেটা চলে গেছে, মানে সেটা আমাদের এখান থেকে হারিয়ে গেছে। প্রসূন ব্যানার্জি তো মোহনবাগানের প্লেয়ার, এবং হাওড়াটা বরাবরই একটা মোহনবাগান বেস সাপোর্টার বেস একটা মানে জায়গা। সেই জায়গায় আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করতে গিয়ে কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে? না না, কোনো প্রশ্নই নেই। মোহনবাগানের যারা এখানে মানুষরা রয়েছেন, যেমন তারা মোহনবাগানকে পছন্দ করেন, তারা শিল্প ইস্ট বেঙ্গলকে পছন্দ করেন, এমন মানুষও হাওড়ায় প্রচুর আছেন। কিন্তু সবাই শিল্প বান্ধব মনোভাব রয়েছে এখানেতে, এবং তারা প্রসূনদাকে যথেষ্ট সুযোগ দিয়েছেন এখানেতে, 15 বছর সুযোগ দিয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে উনি ওয়ার্ক আপ করলেন না, এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। হাওড়াটার জিওগ্রাফি হিস্ট্রি কীভাবে হাওড়ার ফিউচারকে ডেভেলপ করা যায়, সাংসদের এখানে একটা বড় ভূমিকা রয়েছে। হাওড়ার একটা বিস্তীর্ণ অঞ্চল, ইস্টার্ন রেলওয়ে রয়েছে, হাওড়ার একটা বিস্তীর্ণ অঞ্চলে সাউথ ইস্টার্ন রেলওয়ে রয়েছে, হাওড়ার একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পোর্ট রয়েছে, হাওড়ায় এফসিআই রয়েছে। এরকম হাওড়ার একটা, যদি আমরা পুরো আমাদের কনস্টিটুয়েন্সির জমির হিসেব করা যায়, দেখা যাবে অন্তত 30 থেকে 35% অঞ্চল সেখানে কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে, ন্যাশনাল হাইওয়েগুলো রয়েছে। তো এই জায়গাগুলোকে আমাদের তো কেন্দ্রের সঙ্গে কথা বলেই তার আওয়াজ তুলে হাওড়ার মানুষ কি চাইছেন সেটা তো বুঝতে হবে, তাদের পালসটাও বুঝতে হবে, আমাদের প্রয়োজনটা বুঝতে হবে। কোনো পরিকল্পনা নেই, কোনো কথা নেই, কোনো রকম আলোচনা নেই। এই 15 বছর তো একটা ওয়েস্টেজ, একটা প্রজন্ম নষ্ট হয়ে গেল একদম। আচ্ছা, গত ইলেকশনে দুরবি শুনেছিলাম যে রামের ভোট কিছুটা বামে গেছিল, এবার কি এরকম যদি এবারে যদি ঘটে থাকে তাহলে কি এটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনার? না, আমাদের রাম বাম এইসব নিয়ে আমার কোনো কথা নয়। হাওড়ার একমাত্র লক্ষ্য হচ্ছে উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। হাওড়ার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, হাওড়ার মানুষের সমস্ত পরিষেবা বন্ধ হয়ে গেছে, হাওড়ার মানুষ চলাফেরা করতে পারছে না। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যা যা প্রকল্প রূপায়ণ করা প্রয়োজন, রামরাজাতলায় ফ্লাইওভার তৈরি হয়নি কেন? আজকে কথাবার্তা, এটা সাংসদের দরকার। বাগসাড়া অঞ্চলে হওয়ার দরকার, সাঁকরাইলে হওয়ার দরকার, আদুল রোড এক্সপানশন হওয়ার দরকার। সেই সবগুলো এই নিয়ে রাম বাম বলে কোনো রকমভাবে ভাগাভাগির কোনো মানে হয় না। এটা দৃষ্টিটাকে ঘুরিয়ে রেখে অন্যদিকে চলার মতো। এই জায়গাগুলোকে আমাদের আজকে প্রয়োজন আছে, সেগুলোকে আগে রূপায়ণ হওয়ার দরকার, সেই লক্ষ্যে আমরা অবিচল। তৃণমূল এবং সিপিএম এর থেকে সাংগঠনিকভাবে বিজেপি কি একটু পিছিয়ে আছে মনে করেন? একদমই নয়, কথাটা ঠিক নয়। সাংগঠনিকভাবে বিজেপি অনেক এগিয়ে বর্তমানে, এবং বিজেপির যে সংগঠন অত্যন্ত মজবুত, এবং এইটা আগামী দিনে 4 জুন সেটা বোঝা যাবে। আপনার লড়াইটা অ্যাকচুয়ালি কার সাথে? আপনি কাকে বেশি? আমরা উন্নয়নকেই আমাদের হাতিয়ার, লড়াই বলে কোনো কিছু আলাদা এখানেতে নেই। প্রসূনবাবু ইতিমধ্যেই হেরে বসে আছেন, এবং অন্যান্যদেরকে আমরা সেইভাবে লড়াইয়ের মধ্যে ভাবি না, কারণ প্রত্যেকেই এখানেতে আমাদের নিজের একমাত্রই বিষয় হচ্ছে উন্নয়ন। আপনার প্রচারে মানে কি কি ইস্যু আপনি রাখছেন আম জনতার কাছে? না, আমি এটাই তো বললাম যে আমার উন্নয়নের ক্ষেত্রে যেটা হাওড়ার সমস্যাগুলো সেটাই আমি তুলে ধরেছি, যেটা দীর্ঘদিন ধরে অবহেলিত হাওড়া। 500 বছরের শহর, এখানে নবান্ন এসছে কিন্তু প্রদীপের নিচে সব থেকে বড় অন্ধকার, এবং সেখানেতে আজকে কোনো রকমভাবেই কোনো পরিষেবা নেই। বিপর্যস্ত হয়ে গেছে জনজীবনের সংযোগকারী রাস্তা থেকে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে বিষয়গুলো, সেই জায়গাগুলোকে আমরা তুলে ধরছি। শেষ প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি যেতেন তাহলে কোন কোন কাজগুলো করবেন যেটা প্রসূন ব্যানার্জি করতে পারেন? আমি তো বললাম, কোনো জিনিসকে করতে গেলে আগে পরিকল্পনা করতে হয়, ভাবতে হয়। সাংসদ হয়ে গেলাম কিন্তু ভাবলাম না, এটা তো কখনো হতে পারে না।
এবং জনবিচ্ছিন্ন হয়ে শুধু এদিকে ওদিকে কথা বলে দৃষ্টিকে ঘুরিয়ে রাখছি। হাওড়ার মূল সমস্যা যেটা, সেটার দরকার। 1 নম্বর হচ্ছে হাওড়ার সংযোগ, যেগুলো কনভেন্স, সেই ব্যাপারটা একদম উইক হয়ে গেছে। সেই জন্য হাওড়ায় মেট্রো রেল, রোডওয়েজ, যেগুলো প্রয়োজনীয় ব্রিজ, রেলের ব্রিজগুলো, যেমন ধরুন মতুয়ালা চৌরাস্তা থেকে জয়পুর বিল অব্দি, সেখানেতে আজকে হেভি ভেহিকলস মুভ করে, সেখানেতে কানেকশন হওয়ার দরকার আছে। রেলের ব্রিজগুলো সেখানে কানেকশন হওয়ার দরকার আছে। এইটা হলেই হাওড়ার যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এটা তখন ইকোনমি অন হুইলস, হাওড়ার ইকোনমিটা রোল করতে শুরু করবে। স্তব্ধ হয়ে গেছে হাওড়া। এই যোগাযোগ যেইভাবে সঙ্গে সঙ্গে সংযুক্ত হবে, এই চাকা যখনই ঘুরতে শুরু করবে তখনই ইকোনমিটা ঘুরতে শুরু করবে। এর পরের অধ্যায়ে যে আমাদের এই জিনিসগুলো প্রস্তুত হলেই আমরা সেখানেতে প্রার্থনা সাইমালটেনিয়াসলি করব, যাতে আমাদের ইন্ডাস্ট্রি আসে এখানেতে এবং সেই ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হয়। এটাই আমাদের মুখ্য বিষয় থাকবে। আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনসাইড বাংলার পক্ষ থেকে আগাম শুভেচ্ছা রইল। নমস্কার।